নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কালী মন্দিরে মৃত গরু রেখে অপবিত্র করার চেষ্টা, উত্তেজনা উত্তর মানিককুনা গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। শ্রীভূমি ডিএসএর নির্বাচনে পরিবর্তনের হাওয়া, সুদীপ চক্রবর্তীকে হারিয়ে জয়ী আশিস দাস পুরকায়স্থ। নিলামবাজারে ফুটপাত দখল ও আবর্জনায় চরম দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের। পঞ্চভূতে বিলীন উত্তর পূর্ব বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ। কাছাড় জেলা কৃষি বিভাগের ডিও ডক্টর AR আহমেদকে বিদায়ী সংবর্ধনা ও খবর। শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জাপানি এনসেফ্যালাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান শুরু। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির উত্তর মানিককুনা গ্রামে একটি মন্দির অপবিত্র করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কালী মন্দিরের সম্মুখে গরু বানানো বিচার চাই, বিচার চাই, ভারত মাতা কি। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে এসে দেখেন মন্দিরের সম্মুখভাগে একটি মৃত গরু পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরে খোঁজ নিয়ে জানা যায় মৃত গরুটি আজমল হোসেন নামের এক স্থানীয় বাসিন্দার বলে দাবি করা হচ্ছে। তবে কিভাবে এবং কার মাধ্যমে গরুটি মন্দিরের সামনে রাখা হলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন তৎপরতা শুরু করে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। অত্যন্ত দুঃখের ব্যাপার, আজকে এই উত্তর মানিককুনা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কালী মন্দির অনেক পুরনো, কয়েক শত বছর পুরনো কালী মন্দির। এই মন্দিরে মরা গরু এনে এখানে রাখা হয়েছে। আর মরা গরু এনে এখানে রাখা হয়েছে উদ্দেশ্য পরিষ্কার, যাতে হিন্দু মন্দিরের পবিত্রতা নষ্ট করা যায়। যদি একটা গরু মরছে, এটা তার সীমার মধ্যে এটা তার রাখার কথা। এখানে মন্দিরের সম্মুখে এনে আমরা শুনেছি এই গরুটির মালিক আজমল হোসেন, এবং আমরা এখান থেকে মানুষ এসেছিল যে আজমল হোসেনের পক্ষ থেকে যেটা কম্প্রোমাইজ। দেখুন আপনারা, আজকের দিনে আমাদের যে সরকার, এই সরকার চাচ্ছেন কি আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে এরা নয়। কিছু দুষ্কৃতিকারী, কিছু শয়তান, কিছু বদমাশরা এই আমাদের হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য এটা করছে। এজন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই আজমল হোসেন সহ যারা এখানে জড়িত তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যাতে দেয়, এবং আগামীতে যাতে এইরকম দুঃসাহস করার কোনো কেউ চিন্তা না করে এই ব্যবস্থা নেওয়া। ভারত মাতা কি জয়। এইটা হলো মানিককুনা কালীবাড়ি। এখানে কালকে রাত্রে একটা কালপিটে গরু মারছে, মারিয়ে আনিয়ে মন্দিরের মধ্যে রাখে দিছে। সকালে হ্যাঁ প্রমাণ হয়েছে যে হ্যাঁ রাখছে। এখান বাংলাদেশ হয়ে গেছে নি, হ্যাঁ ওরকম করছে। এরপরে এখনো হিন্দু সমাজে কিচ্ছু করেন না। হিন্দু সমাজ আর বইতো না। বাংলাদেশের কিতা অবস্থা হয়েছে, সেম অবস্থা এখন আমরা রুকিয়ে দাঁড়াইম। যতটুকু লাগে আমরা অতটুকু করবো। এটা হলো উত্তর মানিককুনা রক্ষা কালী মাতার মন্দির, অনেক পুরাতন মন্দির। আর এই মন্দিরে আসার পরে দেখা যায় অনেক প্রাচীন পুরাতন শত শত বছরের পুরাতন গাছপালা আছে। আর কিছুদিন আগে এই মন্দিরের পাশে সনাতন সদ্ভাবনা বেলবন্ধন হয়েছে। আর এইসব অনুষ্ঠান দেখে আমার মনে হয় বিধর্মীরা হিংসা লেগে গেছে। আর তারই পরিপ্রেক্ষিতে এই মায়ের মন্দিরের একবারে সদর দরজার সামনে একটা রুগ্ন মৃত গরু উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেন গরুর পা বাঁধা, তার মানে গরুটা ঘরে মরে গেছে। আর গরুর পা বেঁধে উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত করে মায়ের মন্দির অপবিত্র করার লক্ষ্য নিয়ে এই কাজটি করেছে আজমল হোসেন। আমি জানতে পারলাম যে ওরই একজন ঘনিষ্ঠ আত্মীয় এখানে এসে স্বীকার করেছে ওই গরুটি তার, গতকালকে রাত্রে গরুটি মারা গেছে। কিন্তু কতটুক দেশদ্রোহী, কতটুক ধর্মদ্রোহী কাজ করেছে দেখেন। যে এই গরুটাকে সে অন্য কোথাও পুঁতে রাখতে পারতো, কিন্তু সেসব না করে আর এই গরুটাকে এখানে এনে ষড়যন্ত্র করে আমাদের সনাতন ধর্মের বিদ্বেষ ভাব নিয়ে এই কাজ করেছে। এই ভারতবর্ষে তারা সব দিন এই ধরনের কাজ করে আসছে। সবসময় মন্দির অপবিত্র করা, মন্দির ধ্বংস করা, মায়েদেরকে দর্শন করা, এইসব লক্ষ্য তাদের কাজ। এটা তাদের আক্রান্ত, এদের তাদের ষড়যন্ত্র। এইভাবে আর বেশি চলবে না। আজকে এখানে আমাদের সনাতন ভাই বোনরা উপস্থিত হয়েছে। আজমল যা কাজ করেছে তার জন্য তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। কিন্তু প্রশাসন এখানে এসে গেছে। আমরা শান্তিপ্রিয়,
আমরা বেশি বাড়াবাড়ি করতে দেই না, কিন্তু যদি আমাদের সনাতন ভাইরা মানে যে দুঃখ আমাদের মায়েরা উপস্থিত হয়েছে, এখন তারা চাইলে আর বলে বাড়ি অ্যাটাক করতে পারবে, কিন্তু সেসব আমরা করতে যাচ্ছি না। প্রশাসনের লোকরা এসে গেছে, আমাদের একটাই দাবি, তার সুবিচার হওয়া চাই। পঞ্চভূতে বিলীন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ। শিলচর শ্মশানঘাটে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত নেতার পুত্র রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ মুখাগ্নি করেন পিতা কবীন্দ্র পুরকায়স্থের। শেষকৃত্যের সময় শিলচর শ্মশানঘাটে গান সেলুটের মাধ্যমে কবীন্দ্র পুরকায়স্থকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে শিলচরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে ভারতীয় জনতা পার্টি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার অবদান বরাক উপত্যকা সহ আসামে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে শিলচর ডিএসএ খেলার মাঠে প্রয়াত প্রবীণ এই নেতার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের আয়োজন করা হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে সকলেই জ্যেষ্ঠ নেতাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কংগ্রেস, ইউডিএফ, তৃণমূল কংগ্রেস ও সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রীও হলেন, এদিকে আছে তাকে তো তোলা হয়েছে, পরিবেশটা চাও। অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠাপকসকলৰ মাজৰ অন্যতম কাণ্ডাৰী আমাৰ সকলোৰে পৰম শ্ৰদ্ধেয় মাৰ্গদৰ্শক, আমাৰ অভিভাৱক স্বৰূপ, পিতৃপুৰুষ স্বৰূপ প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী শ্ৰীযুত কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়াৰ দেহাৱসানৰ বাতৰিয়ে প্ৰতিগৰাকী ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা, সমৰ্থক, শুভাকাংক্ষী, গুণমুগ্ধ সকলোকে মৰ্মাহত কৰিছে। কবীন্দ্ৰদাৰ নাম নোলোৱাকৈ অসম বিজেপি সম্পূৰ্ণ নহয়। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিষ্ঠা কালৰ পৰাই অসমত বা বৰাক উপত্যকাত বিশেষভাৱে আমাৰ দলটোক নিজ হাতেৰে শ্ৰম, কষ্ট আৰু ত্যাগ তিনিওটাৰে তেখেতে যিধৰণে সন্মুখৰ পৰা নেতৃত্ব দিছিল, সেয়া আমাৰ সকলোৰে বাবে স্মৰণীয় হৈ থাকিব। কবীন্দ্ৰদাৰ সংগঠনৰ প্ৰতি যিটো নিষ্ঠা আছিল, দলটোৰ প্ৰতি, দলটোৰ আদৰ্শৰ প্ৰতি তেখেতে যি ধৰণে সকলো সময়তে জীৱনৰ শেষ মুহূৰ্তলৈকে দলটোৰ কথা কেৱল ভাবি গৈছিল, দেশখনৰ কথা ভাবি গৈছিল, বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ কথা ভাবি গৈছিল, তেনেকুৱা এজন ব্যক্তি আজি অবৰ্তমান আমি হয়তো ভাবিবলৈ আজি বহুত কষ্ট পাইছোঁ। আজকে আমরা অত্যন্ত দুঃখিত যে একজন বরিষ্ঠ নেতা ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেকবারই করেছি। লোকসভার ইলেকশনে আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের সঙ্গে ওনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, উনি একবার জিতেছিলেনও, সন্তোষ মোহন দেব হেরেছিলেন। কিন্তু কবীন্দ্রবাবুর এবং ওনার পরিবারের প্রতি আমার বাবা, আমার পরিবারের অনেক অনেক শ্রদ্ধা রয়েছে। হি ওয়াজ আ থারার জেন্টলম্যান, কোনো রকমের ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করেননি, এবং আমরাও অনেক ইলেকশন লড়েছি, কিন্তু কবীন্দ্রবাবুর প্রতি শ্রদ্ধা আমাদের কোনোদিন কম হয়নি। আর এটা মানতে হবে যে কবীন্দ্রবাবু তখন রাজনীতি করেছেন যখন বিজেপি ক্ষমতায় ছিল না, তো ওনার কাছ থেকে শেখার মতো আছেন। এবং ওনার 90th জন্মদিনে আমি গেছিলাম ওনাকে উইশ করতে। উনি আমাকে বলেছিলেন যে অপোজিশনে থেকে রাজনীতি করা দরকার। আমরা বরাকের রাজনৈতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র তথা বরাকের রাজনৈতিক অভিভাবক, এবং 1980 দশক থেকে যেভাবে বরাকের রাজনীতিতে কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়
উত্থান এবং যেভাবে বরাক উপত্যকাকে সমগ্র ভারতবর্ষের নেতৃত্ব দিয়ে গেছেন, আজকে এই ধরনের একজন আমাদের শ্রদ্ধার একজন গার্জিয়ান আজকে আমরা হারিয়েছি। এটা বরাক উপত্যকার জন্য এক বিশেষ ক্ষতি হয়েছে। গোবিন্দপুর কাইস্তর যে নেতৃত্ব এবং গোবিন্দপুর কাইস্ত যেভাবে বরাক উপত্যকাকে এক রাস্তা দেখিয়ে গেছেন, আজকে সবার শ্রদ্ধেয়। আমরা সবাই শোকাহত, মর্মাহত। আজকে আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি, যিনি আমাদের একজন গার্জিয়ান ছিলেন, এবং বিশেষ করে আমার প্রয়াত পিতার সঙ্গে ওনার একটা খুব ভালো ক্লোজ রিলেশন ছিল। বাবা ওনাকে দাদা বলে বলতেন এবং সবসময় আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে উনি আসতেন। আজকে উনি আমাদের মধ্যে নেই। গোবিন্দপুর কাইস্ত আজ আমাদের মধ্যে নেই। গতকাল উনি প্রয়াত হয়েছেন। তিনি একধারে জননেতা, অন্যদিকে তিনি শিক্ষক হিসাবে সমাজে উনার স্বীকৃতি রয়েছে। তিনি ছিলেন অজাত শত্রু, উনার কোনো শত্রু ছিল না। সবাইকে নিয়ে যে চলার মানসিকতা, এটা গোবিন্দপুর কাইস্তর মধ্যে ছিল। উনি আজকে যে সবাইকে নিয়ে চলতেন, তার জ্বলন্ত উদাহরণ আজকে এখানে আজকে সমস্ত বরাকবাসী অত্যন্ত দুঃখিত। আমাদের এই মহান নেতা বলবো, কারণ মইনুল চৌধুরী, সন্তোষ মোহন দেব, নুরুল হুদা, গোবিন্দপুর কাইস্ত, এদের জন্যই বরাকের পরিচিতি সমস্ত ভারতবর্ষে। এইরকম উচ্চ পর্যায়ের নেতৃত্ব 95 ইয়ার্সে যিনি মারা গিয়েছেন, এটা শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থায় পরিবর্তনের হাওয়া। সাধারণ সম্পাদক পদে সুদীপ চক্রবর্তীর পরাজয়, জয়ী আশিস দাস পুরকায়স্থ। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থায় দীর্ঘদিনের সুদীপ জমানার অবসান ঘটল। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 7 বুটের ব্যবধানে সুদীপ চক্রবর্তীকে পরাজিত করে জয়লাভ করলেন আশিস দাস পুরকায়স্থ। বৃহস্পতিবার শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় বিপিন চন্দ্র পাল স্মৃতি প্রেক্ষাগৃহে। দিনভর চলা সাধারণ সভা ও ভোট গ্রহণ পর্ব শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। যদিও বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সাধারণ সম্পাদক পদকে ঘিরে ছিল সর্বাধিক উত্তেজনা। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী ও আশিস দাস পুরকায়স্থ। দুই শিবিরের কাছে এই নির্বাচন ছিল কার্যত আত্মসম্মানের লড়াই। শেষ পর্যন্ত ভোট গণনায় 7 বুটের ব্যবধানে সুদীপ চক্রবর্তীকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে জয় ছিনিয়ে নেন আশিস দাস পুরকায়স্থ। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আশিস শিবিরে খুশির জোয়ার বইতে শুরু করে, সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ভোট গণনার সময় উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই নির্বাচনের মধ্য দিয়ে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। সম্মানিত সভাপতি মহোদয়, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আজীবন সদস্যগণ, জেলা ক্রীড়া সংস্থায় আমার সহকর্মী, আমার পদাধিকারীগণ এবং সম্মানিত সভাপতি মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন যে সাধারণ সম্পাদকের বক্তব্য উপস্থাপন করা এবং সম্পাদিত প্রতিবেদন দাখিল করা। এই সম্পাদকীয় প্রতিবেদন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে আমাদের মেয়াদ আছে, সেই মেয়াদে আমাদের সকলের সার্বিক যে কাজ এবং বিভিন্ন শাখা সমিতি দ্বারা যে কার্যক্রমগুলো পালন করা হয়েছে, তার খতিয়ান বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হয়েছে। যে বক্তব্য এখানে উপস্থাপন করা হয়েছে সাধারণ সম্পাদক হিসাবে, সেটা ইতিমধ্যে আমাদের কার্যকারী সমিতি দ্বারা গৃহীত হয়েছে। আর এই প্রতিবেদনের বাইরে আমার বিশেষ কোনো বক্তব্য নেই। উনাকে সমর্থন করেছেন, এই কারণে উনি উনার মত সবের পক্ষে আছে। যারা নমিনেশন জমা দিয়েছেন বোথ পার্টি সবের কাছে সবাই সমর্থন নিয়ে করিমগঞ্জ বিএসএ যেভাবে একটা সুস্থ পরিবেশের মধ্যে সুন্দর
করা যায় এই লক্ষ্যে উনি কাজ করবেন, এই জন্য উনি ওনার ফুড এক্সটেন্ড করছেন। শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনসেফালাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান শুরু হলো বৃহস্পতিবার। এদিন শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন হয়। জেলা আয়ুক্ত নিজে টিকা গ্রহণের মাধ্যমে অভিযানের সূচনা করেন। তার সঙ্গে কার্যালয়ের বিভিন্ন সরকারি আধিকারিকরাও টিকা নেন। প্রথম দিন প্রায় 300 জন সরকারি কর্মচারী এই টিকা গ্রহণ করেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা হয়েছে 15 থেকে 65 বছর বয়সী সকল যোগ্য প্রাপ্তবয়স্ক এই কর্মসূচির আওতায় আসবেন। টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এটি নিরাপদ ও কার্যকর। মাত্র একটি ডোজেই দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করবে বলে জানিয়েছেন টিকাকরণ আধিকারিক ডক্টর সুভাষিস দাস। তিনি আরো জানান, এই টিকা বহু বছর ধরে শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে, ফলে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, জাপানি এনসেফালাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত মারাত্মক রোগ, যা উচ্চ জ্বর, মস্তিষ্কে সংক্রমণ, স্থায়ী প্রতিবন্ধকতা, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তাই টিকাকরণই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। জেলাবাসীকে নিকটতম স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে পরিচয়পত্র সহ এসে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সকলের সহযোগিতায় জাপানি এনসেফালাইটিস মুক্ত শ্রীভূমি জেলা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। তো আজকে আমাদের ইনগ্রেশন হলো অ্যাডাল্ট যেই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। তো এই ক্যাম্পেইনে অ্যাডাল্ট যেহেতু আমার 15 থেকে 65 বছরের সবাই এসে ভ্যাকসিনটা নিতে পারবেন। এই ভ্যাকসিনটা নেওয়ার কারণ হলো যে লাস্ট 5 বছরে অনেক জাপানিজ এনসেফালাইটিস কেস বাড়ছে এবং তার সঙ্গে মৃত্যুর হারও বেড়ে আসছে। তাই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্ড গভর্নমেন্ট অফ আসাম এই ভ্যাকসিনেশন ড্রাইভটা স্টার্ট করার ডিসিশন নিয়েছে। তো আমি রিকোয়েস্ট করছি মিডিয়ার থ্রুতে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার থ্রুতে আপনারা সবাই যাতে এই মেসেজটা যতটুকু পারেন স্প্রেড করেন আর অন্যদেরকে মোটিভেট করেন যাতে সবাই এসে এই ভ্যাকসিনটা নেয় এবং নিজের সাথে সাথে পুরো কমিউনিটিটাকেও প্রোটেক্ট করে রাখতে পারে। থ্যাংক ইউ। আজ আমাদের এস্টিমেটেড অ্যারাউন্ড 300 জন বেনিফিশিয়ারিজ আজকের আমাদের টার্গেট করা হয়েছে along with DC office staff and other office staff। वैक्सीनेशन प्रोग्राम जिले में लॉन्च हुआ है पूरे असम और पूरे भारत देश की तरह। तो जो वैक्सीन है, टीका है, पूरी तरीके से सेफ है, सुरक्षित है। मेरी सबसे उम्मीद है, सबसे रिक्वेस्ट है कि सब लोग आगे बढ़कर आएँ और टीका लें। और ये बात मैं खुद टीका लेने के बाद बोल रहा हूँ, तो ऐसा नहीं है कि वी आर जस्ट फोर्सिंग इट ऑन यू। ऑल द पीपल इन द डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन सबने ये टीका ले चुके हैं और आप लोग भी आएँ। टीका पूरी तरह सुरक्षित है और बहुत घातक बीमारी से बचाने में सहायक है। धन्यवाद। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর.সি. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। নীলামবাজারে ফুটপাত দখল ও আবর্জনায় চরম দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের। নীলামবাজার মাছবাজার ও 8 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ফুটপাতে অবৈধ দখল ও অপরিকল্পিত যানবাহন পার্কিংকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ পথচারীরা। এই অভিযোগ তুলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন একাংশ মৎস্য ব্যবসায়ী ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে কার্টুন, মাছ কাটার সরঞ্জাম ও নোংরা আবর্জনা ফেলে রাখায় বাজার এলাকায় কার্যত চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিশেষ করে মাছ বাজারের সামনে পাইকারি মাছ কাটার কারণে কাদাযুক্ত জল জমে থাকায় ক্রেতা বিক্রেতা ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর পাশাপাশি বাজার সংলগ্ন রাস্তায় বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে পার্কিং করায় প্রায় ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকছে, যা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। বাজার কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম না মানা কয়েকজন ব্যবসায়ীর জন্য পুরো বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে এবং
দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সৎ ব্যবসায়ী ও ক্রেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই অবস্থায় বাজারে লেসরি দ্বারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উচ্ছেদে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা। বিজনেস চলে সবর আমার লোকের আরো বাইরে নতুন খাস কিন্তু সবসময় হইয়া কিন্তু বিক্রি করার লাগে কিন্তু বহুত মানুষের অসুবিধা হয়। এই সমস্যার লাগে ডেইলি দিন মানে মানুষে গালাগালি করে অসুবিধা করে আমাদের 1-2 জন না 3-4 জন মানুষের লাগে রাস্তা ড্রেন ব্লক। বর্তমানে আমরা চাইলে আমাদের পুলিশ প্রশাসন ওটা আবেদন দিয়ে আমরা ড্রেনটা ক্লিয়ার করে দেওয়ার লাগে। আমি খুব মাছ বাজারের মানুষের এখানে করতে বাধ্য এখন মানে বারবার কোয়ার সত্ত্বেও ক্লিয়ার হয় না। হোলসেল মাছ আলোক করে ড্রেন ক্লিয়ার হইলে আজ মুদ্রা মাতুনিকে যে আমরা মানে পুলিশ প্রশাসন ওটা আপনার আমরা ড্রেন ক্লিয়ার করে দিতাম। আমি নিজে খুব বিজনেসম্যান কিন্তু আমি নিজে হইতে বাধ্য। নিলামবাজার ফিশ মার্কেটের সামনে যে ড্রেন আছে ওই ড্রেনের সমস্যাটা বেশি কিছু ব্যবসায়ী হলে অবৈধভাবে ব্যবসা করেন ড্রেনের উপরে। আমিও একজন ব্যবসায়ী কিন্তু আমি লিগাল আছি বর্তমানে আমিও লিগাল এই ব্যবসাটা করি। আমার কোনো ইলিগাল কোনো ব্যবসা নাই, আমি লিগাল ব্যবসাটা করি। কিন্তু বর্তমানে আমার এই ফিশ মার্কেটের সামনে যে অবৈধভাবে ব্যবসাটা চলেন বিভিন্ন ধরনের সমস্যা অবৈধ ব্যবসা বাণিজ্য চলেন। বর্তমানে অবৈধ বলতে ও কথাটা আমি কইতাম হোলসেল মার্কেটটা যে মার্কেটটা আছে মাছ বাজারের, এই মাছ বাজারের হোলসেল মার্কেটটা বর্তমান সময় দেখা যায় মানে রাস্তার উপরে আইয়া পৌঁছেছে। আমরা সমস্যা বাজারে যে মানুষ দিতে পারেন না, ড্রেন পরিষ্কার না, হ্যাঁ ফুটপাতে যে মানুষ দিতে পারেন না, এই সমস্যা আমরা বাজার পরিষ্কার হয় না। আর এইটা সমস্যা আমরা বহুত কষ্ট করি আর কি। বাচ্চারা দিতে পারেন না, ছাত্ররা দিতে পারেন না, আমরা বাজারে মানুষ ঢুকতে পারেন না। একটা খুচরা মার্কেট, একটা খুচরা মার্কেট, একটা হোলসেল মার্কেট নয়। হোলসেল মার্কেটকে আমরা আলাদা করতে লাগে। খুচরা মার্কেটও হোলসেল করা যায় না, এটা কোনো আইন নাই, কোনো নিয়ম নাই। আমরা চাই আমরা বাজারটা পরিষ্কার হইব, কাস্টমার ঢুকতে বাজার সামনা ক্লিয়ার হইতো, সামনাটা ক্লিয়ার হইতো। কাছাড় জেলা কৃষি বিভাগের ডিও ডক্টর AR আহমেদকে অগোপনে তাদের আবেগময় পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা কাছাড় জেলা কৃষি বিভাগের বিদায়ী ডিও ডক্টর আব্দুল রাজ্জাক আহমেদকে অগপ জেলা কমিটির নেতাকর্মীরা দুপুরে কার্যালয়ে সম্মানিত করেন। অগপর কার্যকরী সভাপতি মনিতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে মমিনুল হক, প্রিয় কুমার সিনহা, হায়দার হোসেন লস্কর সহ নেতারা উপস্থিত ছিলেন। প্রত্যেকে উত্তরীয় ও উপহার দিয়ে শ্রদ্ধা জানান। হায়দার হোসেন লস্কর বলেন, ডক্টর রাজ্জাক কৃষকদরদী ব্যক্তিত্ব, তার অবদান চিরস্মরণীয়। প্রতিক্রিয়া ডক্টর আহমেদ বলেন, কাছাড়ের কৃষকদের ভালোবাসা ও অগপর সহযোগিতায় চিরকাল তার মনে থাকবে। আবেগময় সভায় কৃষক নেতৃত্বের দৃঢ়বন্ধন ফুটে ওঠে। একটু অ্যাক্সিডেন্টালি আমি বড়াগুড়িতে আসলাম। আমার কোনো এক জায়গায় পোস্টিং হওয়ার কথা আছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে, বাই চান্স আমার পোস্টিং হয়ে গেছে হাইলাকান্দি। এবং বরাকভ্যালি সম্পর্কে আমার মানে জ্ঞান আছে শূন্য, এবং যা শুনতাম বাইরে থাকিয়া সেখানে আমার ভাবধারা আছে যে বরাকভ্যালিতে আমি যেতাম না। একটাই রিকোয়েস্ট আছে যে বরাকভ্যালি ছাড়া আসামে যে কোনো জায়গা দাও আমি যাবো, কিন্তু বরাকভ্যালিতে না। পরে যখন বরাকভ্যালিতে আসলাম, বরাকভ্যালিতে আসার পরে তখন আস্তে 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 কিছুদিন আমি 3-4 মাসে বহুত চেষ্টা করছি যাতে জয়েন না করে থাকা যায় নাকি, যাওয়া যায়নি। এবং প্রথম 2 বছরে বোধহয় কম করিয়া 12 মাসে 24টার মতন রিপ্রেজেন্টেশন দিচ্ছি ট্রান্সফারের জন্য। মার দ্বারায়, বাবার দ্বারায়, নিজের দ্বারায়, MLA দ্বারায়, অমুকের দ্বারায় বহুত চেষ্টা করছি, কিন্তু তখনও সেম কন্ডিশন আছিল, মানুষ কম আছিল বরাকভ্যালির, ওদিকে ট্রান্সফার হয়েছিল না। তো আস্তে আস্তে দেখলাম যে বরাকভ্যালি যখন একটু কয়েকদিন যাওয়ার পরে আমি মাইন্ডসেট বদলাইছি যে না, এখানে থাকলে আমার এখানে মানুষের সাথে মিশতে রাখবো, ভাষা শিখতে রাখবো, এখানে মানুষের মানে আত্মীয়, আমি যদি নিজের বলে ভাবি তাহলে হয়তো থাকিয়ে ভালো লাগবে। এবং আজকে যাওয়ার সময় আমার মনে হয় আমার ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার পরে অনেকে আমাকে কয় যে তুমি তো শিলচরের মানুষ বোধহয়। ইভেন আমার ডিপার্টমেন্টের অনেকে কর, একদম ক্লোজ মানুষই কর এখানে, মানে তারা ধরে নিচ্ছে যে আমি এখানে মানুষ। আমাকে ইভেন কোনো একদিন আমার অনারেবল মিনিস্টার স্যারে বলছি, আমি তো এবারে না হয়, আমি তো এবারে মানুষ বোধ হয়। মানে কোনো একটা মানুষের তাই কোনোদিন নেগেটিভ কথা বলতেছে না কোনো একটা জায়গাতে। আমি তো সব বিলেজে গিয়া খবর লই স্যার আপনি কেন স্যার হ্যাঁ যে তার ব্যাপারে জিগাই কিরকম কিতা স্যার বুঝলেন না, মানে এত ভালো লাগতো আর কিতা। আজকে যখন যে কোনো মানুষের আপনি একটা জেন্টি বাড়ি করে খাতাইছেন না, মানে একটা যে মানবতার দিক দিয়ে মানুষের যে আপনি ব্যবহার করছেন, খালি এজিপিতে নাই, যে কোনো মানুষের আপনি যে একটা এই যে গুড অফিসার হিসাবে যেটা আজকালকে যে সরকার যেটা হয়েছে যেটা চলে এটার মধ্যে তাই যে অতটা মানবতা যে রাখছে, যে আজকে এজিপি হইন, বিজেপি হইন, কংগ্রেস সব তাই একটা
মোটামুটি একটা যে করে রাখছে যার লাগে কিতাইছে আজকে দেখুন আপনার লাগে আপনি যে বিদায় নিতে আমরা মানে মানে খুবই মানে খালি আপনারা ইন্টেলেকচুয়াল মহল আমার কাছে ফোনার যে এই মানুষটা জার্গিরে বা মানে বড় দুঃখ লাগে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।